আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য দেবারতী মুখোপাধ্যায়ের গল্প লিলি। দেবারতী মুখোপাধ্যায়ের জন্ম হুগলি জেলার ডানকুনিতে 1990 সালে। সরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্সে MBA এর পর করেছেন একাধিক সংস্থায় চাকরি। বর্তমানে তিনি সরকারি অফিসার। তাঁর প্রকাশিত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য নারাজ, অঘরে ঘুমিয়ে শিব, ডাকাত রাজা, হারিয়ে যাওয়া খুনিরা ইত্যাদি। আজকের গল্প আমরা নিয়েছি দেব সাহিত্য কুটিরের প্রকাশিত লিলি বই থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে লিলি। শীতের মধ্যরাত। বাড়ির পাশের গাছগুলোর পাতার ভাঁজে ভাঁজে নিকষ ঠান্ডা অন্ধকার জমাট বেঁধে রয়েছে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দে এগিয়ে চলা ছাড়া বিশ্ব চরাচরে যেন আর কোনো স্পন্দন নেই। জানালার কাঁচের মধ্যে দিয়ে দূরের ল্যাম্পপোস্টে ধূসর আলো এসে পড়েছে ঘরের মধ্যে। সৃষ্টি করেছে কেমন এক মায়াবী পরিবেশ। এই রকম পরিবেশে প্রচণ্ড ঠান্ডায় লেপের মধ্যে ঘুমিয়ে থাকলে সেই সুখানুভূতির জাল ছিন্ন করে কারুরই সহজে ঘুম ভাঙে না। পাতলা হতে হতেও ঘুম আবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শরীরটাকে, যদি না যথেষ্ট পরিমাণে তাকে উৎপীড়ন করা হয়। অদম্য পালেরও সেটাই হচ্ছিল। অনেকক্ষণ ধরে একটা অস্বস্তি হচ্ছিল। অবাঞ্ছিত কোনো স্পর্শে তার ঘুমের ব্যাঘাত করছিল। নিদ্রাচ্ছন্ন অবস্থাতেও তিনি বারবার সেই অস্বস্তিটাকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছিলেন। সামান্য উসখুস করে পাশ ফিরে আবার জড়িয়ে ধরছিলেন লেপের তলায় তার একমাত্র সঙ্গী পাশ বালিশটাকে। কিন্তু বেশ কয়েকবার এমন হওয়ার পর তার ঘুমটা সত্যি সত্যি পুরোপুরি ভেঙে গেল। তিনি জেগে উঠলেন, আর জেগে ওঠার সঙ্গে সঙ্গে বেশ আশ্চর্য হয়ে আবিষ্কার করলেন যে লেপের তলায় তিনি যেন একা নন। পরিষ্কার অনুভব করতে পারলেন তার রাত পোশাকের মধ্যে কিলবিল করছে একজোড়া নরম হাত। বেপরোয়া পর্যটকের মতো সেই হাত দুটো বিচরণ করে চলেছে তার শরীরের যত্রতত্র। গাঢ় ঘুম অসময়ে ভাঙলে কয়েক মুহূর্তের জন্য কেমন ঘোরের মধ্যে থাকে সবাই। বাস্তবে ফিরে আসতে সময় লাগে খানিকক্ষণ। অদম্য পালেরও সেটাই হচ্ছিল। ঘুম ভেঙে তিনি চুপচাপ শুয়েছিলেন। 7-5 না ভেবে চোখ বুজে উপভোগ করছিলেন লেপের তলার সেই উষ্ণ আদর। নরম হাত দুটোর সঙ্গে একজোড়া নরম ঠোঁটেরও স্পর্শ পাচ্ছিলেন এবার তিনি। ঠোঁট দুটো ধীরে ধীরে সর্পিল গতিতে উঠে আসছিল তার গলা বেয়ে। সুখানুভূতিতে একসময় নিজের অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো আহ। ঠোঁট দুটো আরো উৎসাহিত হয়ে পড়ল। সোজা এসে সে দুটো চেপে বসলো তাঁর ঠোঁটের ওপর। শুষে নিতে লাগলো অশ্লেষে। কি মাদকতাময় একটা সুগন্ধ। প্রচন্ড কর্ষণে নিজের ঠোঁট দুটো যেন ক্রমশই শুষ্ক হয়ে উঠছিল। তবু অদম্য চাইছিলেন এই অসম্ভব স্বর্গীয় মুহূর্ত যেন দীর্ঘস্থায়ী হয়। সুখ সাগরে ভাসতে ভাসতে অদম্য কিছুক্ষণ পরে চোখ খুললেন, আর তখনই তার চটকটা পুরোপুরি কেটে গেল। তার মনে পড়ে গেল ঘরে দ্বিতীয় ব্যক্তি কেউ নেই, থাকা সম্ভব নয়।
তার এই 13 তলার ফ্ল্যাটে তিনি একাই থাকেন। মনে হওয়া মাত্র তিনি বিস্ফারিত চোখে উঠে বসতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ভেজা ঠোঁট আর দুটো হাত তখন তার শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরি দখল করে নিয়েছে। ঘরের মিশমিশে কালো অন্ধকারেও যেটুকু আবছা আলো বাইরে থেকে এসে পড়ছিল, সেই আলোয় শিহরিত অদম্য টান মেরে লেপটা সরিয়ে দিলেন গা থেকে। দেখলেন লেপের তলায় কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছেন না তিনি। অথচ এখনো স্পষ্ট অনুভব করতে পারছেন এক নারী শরীর। কিন্তু না, তিনি আর উপভোগ করতে পারছেন না, বরং ভয়ে অবিশ্বাসে তার শরীরের রোমকূপগুলো এখন খাড়া হয়ে উঠেছে। তিনি প্রাণপণে চেষ্টা করছেন অদৃশ্য সেই শয্যা সঙ্গিনীর হাত থেকে রেহাই পেতে, কিন্তু পারছেন না। আতঙ্কে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই ঠান্ডাতেও কুলকুল করে ঘামছেন অদম্য। প্রবল আন্দোলনের মাঝে কাঁপতে কাঁপতে জ্ঞান হারালেন অদম্য পাল। শিয়ালদা স্টেশনের বাইরের উড়ালপুলকে বাঁ হাতে রেখে কয়েক মিনিট এগোলে ডান দিকে যে বেসরকারি নার্সিংহোমটা পড়ে তার নাম সঞ্জীবনী, যেটা যেমন ঘুপছি তেমনই টিমটিমে আলোয় ম্রিয়মান। রিসেপশনে বসে থাকেন একজন 40 পৃথুলা মহিলা। শরীরের মেয়েদের সঙ্গে সমানুপাতে বর্ধমান তার মেজাজ। তার খিটখিটে স্বভাবের দায় সারা উত্তরে হাতে গোনা যে কটা রোগী আসে তারাও মানে মানে কেটে পড়ে। রিসেপশনের হলদে নিবু নিবু আলোয় তেল ছিটে অপরিচ্ছন্ন সোফাগুলো ফাঁকাই পড়ে থাকে। বোঝাই যায় প্রায় কয়েক দশক আগে খোলা এই সঞ্জীবনী এখন আউটডেটেড। ব্যতিক্রম শুধু মাসের প্রথম শনিবার। এই একটা দিন সঞ্জীবনী নার্সিংহোমের সামনে ভিড় যেন উপচে পড়ে। রিসেপশনের দুটো সোফায় রীতিমতো প্রতিযোগিতা চলে জায়গা পাওয়ার। অগুন্তি মানুষ দাঁড়িয়ে থাকে অপেক্ষায়। দেশের প্রথম সারির মনোবিদ ডক্টর শ্যাম্য চট্টরাজ মাসের এই একটা দিন বসেন এখানে। ডক্টর শ্যাম্য চট্টরাজ এখন কর্মসূত্রে থাকেন মুম্বাইতে। সেখানে তার প্রবল নামডাক। শোনা যায় বলিউডের নামি দামি সব অভিনেতারাও তার নিয়মিত পেশেন্ট। দেশের প্রতিটি শহরের অভিজাত সমস্ত হাসপাতাল মুখিয়ে থাকে তার একটি চেম্বার পাওয়ার জন্য। সেখানে এত কিছুর পরে তিনি কলকাতায় রুগী দেখতে আসার জন্য এমন মুমূর্ষু একটা হাসপাতালকে কেন বেছেছেন তা বড়ই আশ্চর্যের বিষয়। ডক্টর চট্টরাজ মাসে এই একটি দিনই দুপুরের ফ্লাইটে কলকাতায় আসেন, বিকেল থেকে রাত পর্যন্ত সঞ্জীবনীতে রুগী দেখেন, তারপর এখান থেকেই সোজা চলে যান বিমানবন্দরে। কলকাতার বহু হাসপাতালের বারংবার অনুরোধ ও প্রলোভনেও তিনি অন্য কোথাও বসেন না। আজও মাসের প্রথম শনিবার সন্ধে থেকে সেই বিপুল ভিড়ের চাপ অনভ্যস্ত হাতে সামলে রিসেপশনিস্ট ভদ্রমহিলা বেশ বিধ্বস্ত। তার চোখ মুখেই তা প্রতীয়মান। এখন রাত প্রায় 9:30। রিসেপশন প্রায় ফাঁকা। তাই শেষ রোগীর যখন ডাক এলো, ভদ্রমহিলা ক্লান্ত কর্কশ সুরে বেজার মুখে বললেন, আপনি 51 নম্বর তো, ভেতরে যান। বাইরে রিসেপশনিস্ট ক্লান্ত হলেও ভেতরে ডাক্তারবাবু একই রকম সতেজ রিজু হয়ে বসে আছেন টেবিলের সামনে। অদূরে তার ছোকরা সেক্রেটারি কলম বাগিয়ে অপেক্ষা করছে নতুন কেসের ডিটেল লেখার জন্য। সামনে এসে বসা দুই ভদ্রলোককে এক ঝলক মেপে নিলেন ডক্টর শ্যাম্য চট্টরাজ। তারপর স্মিত মুখে বললেন, আপনাদের মধ্যে কোনজন অদম্য পাল? আমি। চশমা পরা ভদ্রলোকটি গলা খাকারি দিয়ে বললেন। তার পরনে একটি দামি স্যুট, চেহারা সামান্য ভারীর দিকে, উচ্চতা মাঝারি। নমস্কার। আর আপনি?
আমি ওর বন্ধু ধীমান চক্রবর্তী। ডক্টর সাম্য চট্টরাজের কাজের ভঙ্গিমা হলো প্রথমেই তিনি সরাসরি রোগীর সমস্যায় চলে যান না। এই তো আর পেটের অসুখ নয় বা জ্বর সর্দি নয় যে কি অসুবিধে জিজ্ঞেস করলেই রোগী হড়হড় করে বলতে শুরু করবে। মানুষের মনের ভেতর ঢুকতে গেলে আগে তার সঙ্গে সহজ হতে হবে, তার সংকোচ কাটাতে হবে। তাহলে রোগী নিজে থেকেই সমস্যাটা ডাক্তারের কাছে মেলে ধরতে কুণ্ঠা বোধ করবে না। এক্ষেত্রেও তাই হলো। তার রোগী ডক্টর অদম্য পাল কেন্দ্রীয় সরকারি গবেষণা সংস্থায় কর্মরত এক জৈব রসায়নবিদ, থাকেন কলকাতাতেই। তার বাল্য বন্ধু ধীমান চক্রবর্তী শিক্ষক, পড়ান শহরতলির এক স্কুলে। ধীমানই বেশি কথা বলছিলেন, অদম্য মিতবাক, টুকটাক হুঁ হ্যাঁ করছিলেন শুধু। চশমার লেন্সের মধ্যে দিয়ে তার কালো উজ্জ্বল চোখ দুটো শুধু গভীরভাবে পর্যবেক্ষণ করছিল আশপাশ। ধীমান কথা বলতে বলতে বেশ গর্বিত মুখে বন্ধুর দিকে তাকালেন। আপনি ওর নাম শুনেছেন কিনা জানেন না ডাক্তারবাবু, তবে অদম্য এই মুহূর্তে দেশের সবচেয়ে প্রতিভাবান বিজ্ঞানীদের মধ্যে একজন। কয়েক বছর আগে ওর এক আবিষ্কারে সারা দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছিল। আপনি হয়তো কাগজে পড়ে থাকবেন, ও এক ধরনের মাশরুম ব্রিড করেছে যা খুব দ্রুত প্লাস্টিক খেয়ে ফেলতে পারে। বুঝতেই পাচ্ছেন, পৃথিবী এখন যেভাবে প্লাস্টিকে ছেয়ে যাচ্ছে, দূষণ মাত্রা ছড়াচ্ছে, তাতে ওর এই আবিষ্কারটা কতটা গুরুত্বপূর্ণ। প্লাস্টিক খেয়ে ফেলতে পারে? বাবা! হ্যাঁ, অদম্যর আবিষ্কার করা ওই ফাঙ্গাসটার নাম পেস্টাউলোটিস মাইক্রোস্পোরা। ওই হাইব্রিড ফাঙ্গাস পলিউরিথিন খায়। আপনি নিশ্চয়ই জানেন ডাক্তারবাবু, প্লাস্টিক স্বাভাবিকভাবে পচে প্রকৃতিতে ডিকম্পোজড হতে অনেক সময় লাগে। আমরা যেসব সাধারণ প্লাস্টিক ব্যবহার করি সেটা ডিকম্পোজড হতে সময় নেয় মোটামুটি 1000 বছর। প্লাস্টিক বোতল তো প্রায় 500 বছর। এই জন্য গোটা পৃথিবীতে প্লাস্টিক বর্জ্য কমানোর জন্য অনেক গবেষণা চলছে। অদম্যর এই আবিষ্কারে তাই রাতারাতি খুব সাড়া পড়ে যায়। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ওকে তারপর অনেক সম্মাননাও দেয়া হয়। আমি ছাপোষা মানুষ, বিয়ে থাও করিনি, একটা স্কুলে ইংরেজি পড়াই, এমন বিখ্যাত বন্ধু পাওয়াই আমার কাছে গর্বের। বাহ, অসাধারণ। তো অদম্যবাবু, আপনি নিশ্চয়ই এটার পেটেন্ট নিয়েছেন? হ্যাঁ ডাক্তারবাবু, নানা আইনি জটিলতায় একটু দেরি হচ্ছিল, এখন সেসব মিটে গেছে। আমেরিকার এক নামী কোম্পানি ওর থেকে পেটেন্ট কিনে নিচ্ছে। খুব শিগগিরই তারা কমার্শিয়ালি এই মাশরুম বাজারে ছাড়বে। বাহ, খুব ভালো। আচ্ছা, আপনার তাহলে এখন অসুবিধাটা কোথায়? নিজের সম্পর্কে অনেকক্ষণ ধরে প্রশংসা ভাষণ শুনতে শুনতে অদম্য পালের মুখ চোখ বেশ আলোকিত হয়ে উঠেছিল, কিন্তু আচমকা ডাক্তারের এই প্রশ্নে তা অদৃশ্য হয়ে গেল। কিভাবে শুরু করবেন বুঝতে না পেরে তিনি এক ঝলক তাকালেন ধীমানের দিকে। মানে ডাক্তারবাবু, কয়েকদিন ধরে এই অদম্যর একটা অদ্ভুত সমস্যা হচ্ছে। সেটাই তো জানতে চাইছি, সমস্যাটা কি? আমি মানে ধীমান, তুই বল। আসলে ইদানিং ও রাতে বিছানায় শুলেই একটু পরে না ওর ঘুম ভেঙে যাচ্ছে। ও অনুভব করছে কোনো মেয়ে যেন ওর শরীরে মানে মানে বুঝতেই তো পারছেন কি বলতে চাইছি, মানে কিন্তু ও কাউকে দেখতে পাচ্ছে না। এদিকে এদিকে সব কিছু হয়ে যাচ্ছে। ডাক্তারের সেক্রেটারির মুখে ধীমানের কথা বলার ধরন, বিশেষত সব কিছু হয়ে যাচ্ছে শুনে একটা চাপা হাসি ফুটে উঠল। সেটা অদম্য পালের চোখ এড়াল না। লজ্জায় তিনি নতনেত্র হলেন। আপনি কি বিবাহিত? বন্ধু নয়, আপনি নিজে উত্তর দিন ডক্টর পাল। হ্যাঁ, কিন্তু বউ এখানে থাকে না, ছেলেকে নিয়ে তার বাপের বাড়িতে থাকে, বীরভূমের একটা গ্রামে। কেন? আমি অর্ধেক দিন কলকাতায় থাকি না, প্রায় এ শহর ও শহরে কনফারেন্স থাকে, বিদেশেও যেতে হয়। ও গ্রামের মেয়ে, একা একা এখানে থাকতে ঠিক ভরসা পায় না, তাই ওখানেই থাকে। তবে 2-1 মাস অন্তরই আসে, আমিও যাই। আপনি নিশ্চয়ই আমার কাছে সুরাহা পেতে এসেছেন। ঠিক কি হয় কোনো রকম লজ্জা বা সংকোচ না করে আমাকে বলুন প্লিজ। একটুও কিছু গোপন করলে আমি ঠিকমতো ডায়াগনোসিস করতে পারবো না। অদম্য পাল একটা ঢোক গিললেন, তারপর বন্ধুর দিকে তাকালেন একবার। ধীমান ইঙ্গিতে উৎসাহ দিতে
কিছুটা থেমে কিছুটা কেশে পুরো অভিজ্ঞতাটা বর্ণনা করলেন। বলতে বলতে তার মুখ লাল হয়ে উঠছিল, সম্ভবত আতঙ্কে। ভরাট কণ্ঠস্বর নিজের থেকেই বসে গিয়ে কেমন ফ্যাঁস ফ্যাঁসে শোনাচ্ছিল। সেক্রেটারি ছেলেটি ঝড়ের গতিতে নোট নিচ্ছিল। ডক্টর চট্টরাজ মন দিয়ে শুনছিলেন। শুনতে শুনতে তার ভুরু দুটো ক্রমশই কুঁচকে যাচ্ছিল। অদম্য থামতেই তিনি বলে উঠলেন, আপনার এই সমস্যাটা কবে থেকে হচ্ছে? তা ধরুন 3 সপ্তাহ হলো। প্রথম যেদিন হলো সেদিন সন্ধেবেলাতেই দিল্লি থেকে ফিরেছিলাম। তারপর প্রায় 6-7টা রাতে। আচ্ছা, শুধু কলকাতায় থাকলেই হয় নাকি বাইরে গেলেও হয়? বাইরেও। গত পরশু একদিনের জন্য হায়দ্রাবাদ গিয়েছিলাম, সেখানেও একই ব্যাপার। খুব গোপনীয় কোনো সমস্যা হলে রোগী তা প্রথমে ডাক্তারবাবুর সামনে মেলে ধরতে লজ্জা পায়, কিন্তু একবার তা প্রকাশিত হয়ে পড়লে সে অনেক বেশি সহজ হয়ে ওঠে। তখন সে আর নিজের যন্ত্রণার কথা বলতে দ্বিধা বোধ করে না। অসংকোচে সবকিছু উন্মুক্ত করে তুলে ধরে ডাক্তারের সামনে। অদম্য পালেরও সেটাই হলো। আমি একজন সায়েন্টিস্ট ডাক্তারবাবু। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করুন। অলৌকিক, ভূত প্রেত এসবে বিশ্বাস করা আমার সাজে না, কিন্তু কি করব বলুন? চোখের সামনে রোজ যা ঘটছে, আমি মরে বেঁচে আছি। যখন ওইসব কাজ করে আমি ভয় চিৎকার করি, ঠেলে সরিয়ে দিতে চাই, কিন্তু বললে বিশ্বাস করবেন না, তখন তার উত্তেজনা আরও চরমে পৌঁছয়। এমন এক লজ্জাজনক বিষয়, লোকে শুনলে তো হাসবে, অপবাদ দেবে, তাই কাউকে বলতেও পারছি না। নেহাত ধীমান আমার অনেক ছোটবেলার বন্ধু, তাই আপনি আমায় বাঁচান ডাক্তারবাবু। আমি কাজ পাগল লোক, নিজের কাজ নিয়ে থাকতে ভালোবাসি। এইসব বিপদে আমার মাথা ঠিক রাখাই দায়ী হয়ে উঠছে। কেমন আনমনা হয়ে যাচ্ছি। হায়দ্রাবাদে গোটা রাত ওরকম দাপাদাপি চলার পর সকালে সেমিনারে কিছু বলতেই পারলাম না। এক গাদা ছাত্রছাত্রী অধ্যাপকদের সামনে পুরো বেইজ্জত হলাম। আপনি শান্ত হন ডক্টর পাল, সব ঠিক হয়ে যাবে। আপাতত আমি আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি, এতে ঘুমও ভালো হবে, দুশ্চিন্তাও কমবে। রোজ রাতে শোবার আগে একটা করে খেয়ে নেবেন। 7 দিন খাওয়ার পর আপনি নিজেই দেখবেন অনেকটা বেটার ফিল করছেন। আর এর সঙ্গে আমি একজন সাইকোলজিস্টের কাছে আপনাকে কাউন্সেলিং করাতে পাঠাচ্ছি। তার কাছে আপনি সপ্তাহে একটা করে সেশন নিন। সামনের মাসের প্রথম শনিবারে আমি আবার দেখব, কেমন? অদম্য যখন বাড়ি ফিরলেন, তার 5 বছরের ছেলে ছুটোছুটি হুটোপুটি করে গোটা বাড়ি মাথায় তুলেছে। চিন্তায় টেনশনে অদম্যর খেয়ালই ছিল না প্রায় 2.5 মাস হয়ে গেল স্ত্রী পুত্র তার কাছে আসেনি। বিব্রত মুখে ফ্ল্যাটে ঢুকে ড্রয়িং রুমে পৌঁছে দেখলেন তাঁর শ্বশুরমশাই বহুমূল্য সোফার উপর অপরিচ্ছন্ন পা দুটো তুলে বাবু হয়ে বসে চা খাচ্ছেন। অদম্যের বিরক্তি ভাবটা আবার ফিরে এলো। কথায় বলে বিয়ে করা উচিত সমানে সমানে। নিজের অর্থ সামাজিক অবস্থানের চেয়ে অনেক নিচের কোনো পরিবারের সঙ্গে গাঁটছড়া বাঁধলে এইসব বিপত্তিতে পড়তে হবেই, কিন্তু কিছু করার নেই। অদম্যর পছন্দ ছিল একেবারে বাধ্য স্ত্রী, কোনো রকম দাবি দেওয়া না থাকা স্ত্রী। তা তিনি পেয়েছেন। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে, তাই অদম্য আফসোস করেন না। অদম্যর স্ত্রী আভা বীরভূমের এক গ্রামের মেয়ে। এইটুকু বললে প্রায় কিছুই বলা হয় না। আভা যে গ্রামে বেড়ে উঠেছে তা এমনই পাণ্ডববর্জিত জায়গায় যে মাত্র কয়েক বছর হলো সেখানে বিদ্যুৎ পৌঁছেছে। আভা একেবারে পাড়া গেমে, 7 চড়ে রা কাটে না। সে একান্তই বিশ্বাস করে পতিরেকো গুরু স্ত্রী না, পতি স্ত্রীলোকের পরম গুরুতে। আভা ক্লাস 4 পর্যন্ত গ্রামের প্রাইমারি স্কুলে পড়েছিল, ব্যাস ওইটুকুই। তার বাবার জমি জায়গা আছে, চাষবাসে সংসার চলে। অদম্য যখন নিজের চৌহদ্দির একেবারে বাইরে গিয়ে এই সম্বন্ধ ঠিক করেছিলেন, তাতে বন্ধু বান্ধব সহকর্মীরা তো বটেই, আত্মীয় স্বজনও আশ্চর্য হয়েছিল। একজন শহুরে ঝকঝকে তরুণ বিজ্ঞানী এমন বিসদৃশ্য বিয়ে করবে কেন? বন্ধুরা বুঝিয়েছিল, তুই কি পাগল হয়ে গেলি?
লাইফ পার্টনারের সঙ্গে নিজের কেরিয়ার, ওঠানামা, সাফল্য, ব্যর্থতা কিচ্ছু শেয়ার করতে পারবি? কিছুই তো বুঝবে না। দেশ বিদেশে এত বড় বড় জায়গায় আমন্ত্রিত হোস, ওরকম মেয়ে তো ম্যানার্স জানবে না। অপ্রস্তুতের এক শেষ হবি। নিদেন পক্ষে কোনো রিসার্চ ফেলোকেও তো জোটাতে পারতিস। অদম্য সেসব কথার উত্তর দেননি, কর্ণপাতও করেননি। কিছু কথা মনের মধ্যেই রাখতে হয়। চাইলেও বলা যায় না যে যতই তিনি আধুনিক হন, নারী স্বাধীনতার ব্যাপারে তিনি রক্ষণশীল। তাই তর্ক বিতর্কে বিশেষ না গিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বছর কয়েক আগে আভাকে বিয়েটা সেরেই ফেলেছিলেন তিনি। তার বাবা মা আগেই গত হয়েছিলেন, তাই সেভাবে মতামত দেওয়ার কেউ ছিল না। ভীতু মেয়েটাকে বিয়ের পর রেখে এসেছিলেন তার বাপের বাড়িতে। প্রতি মাসে ভরণ পোষণের টাকাটা মনে করে পাঠিয়ে দিতেন শ্বশুর মশাইকে। এখন 9 মাসে 6 মাসে পায়ের ধুলো দেন। উচ্চশিক্ষিত জামাইয়ের শ্বশুর বাড়িতে প্রচন্ড কদর। শাশুড়ি তো পারলে জামাইয়ের পা জল দিয়ে ধুইয়ে দেয়। অদম্য সচেতনভাবে চাপে রাখেন তাদের। কথায় কথায় উষ্মা প্রকাশ করেন, তারা তটস্থ হয়ে থাকে। অদম্য মিটিমিটি হাসেন আর ভাবেন, তার যেসব বন্ধুরা আধুনিক মেয়ে বিয়ে করেছে, তারা কেউ শ্বশুর বাড়িতে গিয়ে এমন আতিথেয়তা পায় কি? পায় না। এই যেমন এখন। অদম্য এগিয়ে গিয়ে কড়া গলায় বললেন, কি আপনি ওইভাবে বসেছেন কেন? আরে আমার সোফার অত দামি কাভার। না, এই আর কি, মানে বুঝতে পারিনি বাবা। বাচ্চাটা খুব বায়না ধরেছিল, তাই দিয়ে এলাম। অদম্য উত্তর না দিয়ে নিজের ঘরে চলে এলেন। তার কিছু ভালো লাগছে না। একে সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ সেমিনার, রাত বিরেতে অমন ভৌতিক উপদ্রব, তার উপর বলা নেই কওয়া নেই, এরা সব এসে হাজির। আগে থেকে একটা খবর দেওয়ার কথাও মনে হয়নি কারণ। স্ত্রী আভা আড়ষ্টভাবে জল খাবার দিতে এলো। তার বিশ্বখ্যাত গুণী স্বামীটিকে সে বেদম ভয় পায়। কথায় কথায় তার স্বামীর তাচ্ছিল্যের দৃষ্টির সামনে কেন্নর মতো কুঁকড়ে যায়। বুলটুটা 1-এ ভর্তির পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তাই বায়না ধরলো বাবার কাছে আসবে, তাই নিয়ে এলাম। কাল রোববার, ছুটি আছে, পরশু সকালেই চলে যাব। আভার গ্রাম্য টানে বলা কথাবার্তা শুনলেই মেজাজ খিচড়ে যায় অদম্যর। তিনি কোনো কথা না বলে খাওয়ায় মনোনিবেশ করলেন। বলছিলাম কি, আপনি ওকে একটু উৎসাহ দেবেন? বুলটুর মাথাটা বেশ পরিষ্কার। আমি ওকে সব সময় বলি, বড় হয়ে বাবার মতো হতে হবে। বাবার মতো? গাছ যদি পচা হয়, ফলও পচাই হবে। আমরা গাছে আমরা হয়, আম নয়, বুঝলে? নিজে তো ওই বিদ্যে, ক অক্ষর গোমাংস। আভা আর কোনো কথা বলল না, ফিরে গেল রান্নাঘরে। তার স্বামী এই রকমই। কথায় কথায় স্ত্রীকে অবজ্ঞা খোঁটা না দিলে তা ঠিক তৃপ্তি হয় না। আগে তার খুব কষ্ট হতো। ভাবতো তাকে তো সব জেনে শুনেই বিয়ে করেছেন উনি, তা সত্ত্বেও এমন কেন? কিন্তু ধীরে ধীরে এসব তার গা সওয়া হয়ে গিয়েছে। টিভি বা কাগজে যখন তার স্বামীর ছবি বেরোয়, গ্রামের সবাই তার সৌভাগ্য নিয়ে আলোচনা করে, গর্বে তার বুক ভরে ওঠে। কিন্তু একই সঙ্গে এটাও মনে হয় যে যারা ওকে শ্রদ্ধা করে তারা কজন জানে যে বিজ্ঞানী অদম্য পাল কতটা আত্মকেন্দ্রিক? কজন কল্পনা করতে পারে যে বিজ্ঞানী অদম্য পাল নিজের স্ত্রী তো দূর, নিজের ছেলেকেও ভালোবাসেন না? অসুস্থ পর্যায়ের স্বার্থপর স্বৈরাচারী একজন মানুষকে বিয়ে করে আভা আর্থিক স্বাচ্ছন্দ্য পেয়েছে, সন্তান পেয়েছে, কিন্তু সুখ পায়নি, সম্মান পায়নি, ভালোবাসা পায়নি। আভা লেখাপড়া বেশি দূর শেখেনি, কিন্তু সে সবকিছুই বুঝতে পারে। অদম্য পাল কাজ করছেন প্লাস্টিক মুক্ত ভবিষ্যতের জন্য, কিন্তু মানসিকভাবে বসবাস করছেন 100 বছর অতীতে, যেখানে স্ত্রীরা স্বামীর সামনে মাথা নিচু করে থাকত, আপনি আজ্ঞে করত। মেয়েদের পায়ের তলায় রাখতে তার এক
অদ্ভুত আনন্দ হয়। অদম্য নিজের ঘরের বিছানায় আধশোয়া হয়ে বসে একটা জার্নাল পড়ছিলেন। তার আবিষ্কৃত পেস্টাউলোটিওপসিস মাইক্রোস্পোরা নামক যে মাশরুমটা গোটা বিশ্বে আলোড়ন ফেলেছে, তার প্রস্তুত প্রণালী নিয়ে আবার কিছু প্রশ্ন তুলেছেন কয়েকজন বিজ্ঞানী। চাকরি বাকরি হোক বা গবেষণা, কোনো ক্ষেত্রেই পরশ্রী কাতর ঈর্ষান্বিত লোকের অভাব নেই। প্লাস্টিক নিয়ে ইদানিং কাজ হচ্ছিল সম্পূর্ণ অন্য আঙ্গিকে। বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন ফেলে দেওয়া প্লাস্টিক থেকে গ্যাসিফিকেশন করে পেট্রোল বা ডিজেলের মতো জ্বালানি উৎপাদন করতে। তাতে প্লাস্টিক বর্জ্য কমল, আবার জ্বালানিও তৈরি করা গেল। কিন্তু সে পদ্ধতি যেমন জটিল তেমনই ব্যয়বহুল। তাই অন্য কোনোভাবে প্লাস্টিক সমস্যার সমাধান খুঁজছিল সবাই। এমন অবস্থায় তৃতীয় বিশ্বের এক তরুণ বৈজ্ঞানিক যে সবার নাকের ডগা দিয়ে এত ফলদায়ী একটা পন্থা বের করে ফেলবে, সেটা সহ্য হচ্ছে না কারুর। তাই তাবড় তাবড় বিজ্ঞানীরা নানান রকম অজুহাতে প্রশ্ন তুলছেন, আর এই করে দেরি হচ্ছে প্যাটেন্ট নেওয়ার কাজে। অদম্য তবু মনোযোগ দিয়ে সেই প্রশ্নগুলো পড়ছিলেন। যেগুলো যুক্তিসঙ্গত সেগুলো পেন দিয়ে দাগিয়ে রাখছিলেন। তার অধীনে এখন একজন পিএইচডি করছে, তার নাম সঞ্চয়ন। ছেলেটি খুবই বুদ্ধিদীপ্ত। নিজের থিসিসের পাশাপাশি সে স্যারের কাজেও সহায়তা করে থাকে। এইসব প্রশ্নগুলো তার সঙ্গে আলোচনা করতে হবে। গোটা ঘর অন্ধকার, শুধু বিছানার পাশে রিডিং ল্যাম্পটা জ্বলছে। আজকেও তাপমাত্রা বেশ কম। ঘরের এক কোণে রুম হিটার গরম হাওয়া বিকিরণ করে চলেছে নিঃশব্দে। ঘড়িতে সবে সন্ধে 7টা। বাইরে ড্রয়িং রুমে টিভি চলছে। সেখানে রয়েছে ছেলে আর শ্বশুর। আভা রান্নাঘরে। এখনো গোটা একটা দিন এই মাছের বাজার তাকে সহ্য করতে হবে। ভাবতে ভাবতে অদম্য জার্নালটার পৃষ্ঠা উল্টালেন। আর ঠিক সেই মুহূর্তে তিনি অনুভব করলেন তার গরম পোশাকের ভেতর লোম খাড়া হয়ে যাচ্ছে। তার কারণ উষ্ণ একজোড়া হাত বিচরণ করে বেড়াচ্ছে তার জামার ভেতরে। অদম্য শিহরিত হয়ে উঠলেন। এতদিন গভীর রাতেই অতিপ্রাকৃত অভিজ্ঞতা হতো, কিন্তু আজ এই ভর সন্ধেবেলাতেই এই ঘটনা। ভয়ে আতঙ্কে অদম্য চিৎকার করে ডাকতে চাইলেন ড্রয়িং রুমে বসে থাকা ছেলে বা শ্বশুরকে, কিংবা রান্নাঘরে থাকা স্ত্রীকে। কিন্তু গলার শির ফুলিয়ে অসংখ্যবার কাতর আর্তনাদেও কেউ এলো না, কারণ তার গলা দিয়ে এক ফোঁটা আওয়াজও বেরোচ্ছে না। অদম্য কুলকুল করে ঘামতে লাগলেন। প্রাণপণ অশ্রুত চিৎকারে তার মুখ লাল হয়ে যাচ্ছে, দম আটকে আসছে। তার দেহ ও মন দুটি সম্পূর্ণ পৃথক গতিপথে বয়ে চলেছে। মনের মধ্যে ভয় আর শরীরে উত্তেজনা, দুই মিলে অদম্য বেশিক্ষণ মানসিক চাপ নিতে পারলেন না। বিছানাতে টলে পড়ে গেলেন। যখন জ্ঞান হলো, তখন অস্পষ্ট চোখে অদম্য দেখতে পেলেন আভা পাশে বসে চোখে মুখে জলের ছিটে দিচ্ছে। পাশে জলের পাত্র নিয়ে দণ্ডায়মান আভার বাবা। উল্টো দিক থেকে হুমড়ি খেয়ে তাকে দেখছে তার ছেলে বল্টু। আবছা শুনলেন ছেলে বলছে, বাবা তুমি ঘুমোচ্ছ? এদিকে লিলি মাসি তোমার সঙ্গে আলাপ করবে বলে এতক্ষণ বসে বসে ফিরে চলে গেল। আহ, এখন চুপ কর। দেখছিস না বাবার শরীরটা খারাপ হয়েছে? ঠান্ডার মধ্যে জল ছেটাচ্ছ কেন? অশিক্ষিত কোথাকার। খেতে ডাকতে এসে ভয় পেয়ে গেছিলাম। আপনি কিছুতেই সাড়া দিচ্ছিলেন না তো, ঘুমও ভাঙছে না, তাই বাবা বলল জলের ছিটে দিতে। অদম্য কোনো মতে উঠে বসে চোখ মুখ মুছলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 9:30। নিজের প্রতি প্রচন্ড রাগ হলো তার। ভূত প্রেত অশরীরী অলৌকিক একজন আগাগোড়া বিজ্ঞানের ছাত্র হয়ে, একজন যুক্তিবাদী মানুষ হয়ে তিনি এসব কি ভাবছেন
মানুষের একটাই জীবন, ইহকাল। মারা যাওয়ার পর সে জীবনের কিছুই থাকে না। তাই জন্যই তো তিনি শুধুমাত্র নিজের জন্য বাঁচতে চান। এ জগতে সবই লৌকিক, অলৌকিক বলে কিছু নেই। কিন্তু তার সঙ্গে যা ঘটে চলেছে সেগুলো তবে কি? আমি ঠিক আছি, আজ আর কিছু খাবো না, তোমরা খেয়ে নিয়ে শুয়ে পড়ো। কথা বলতে বলতে তিনি বিছানার একপাশে পড়ে থাকা মোবাইল ফোনটা তুলে নিলেন। জার্নালে তার পেপার নিয়ে লেখা সমালোচনাগুলোর ছবি তুলে পাঠাতে হবে সঞ্চয়নকে। কয়েকটা প্রশ্নের যৌক্তিকতা নিয়ে তিনি দোলাচলে। বল্টু, আভা এবং তার বাবা কখন ঘর থেকে বেরিয়ে গিয়েছে। অদম্য ছবিটা তুললেন। তারপর সঞ্চয়নকে সেটা পাঠাতে গিয়ে ফোনের গ্যালারির শেষ ছবিটা দেখে থমকে গেলেন। ছবিটা তোলা হয়েছে আজ সন্ধে 7:30টায়, যে সময় তিনি প্রাণপণে সহ্য করছিলেন লেবের তলায় ঘটে চলা সেই অদ্ভুত দৌরাত্ম্য। ঘরে যে কেউ ছিল না সে ব্যাপারে তিনি নিঃসন্দেহ। ছবিতে অদম্য চোখ বুজে আধশোয়া হয়ে বসে রয়েছেন। দূরত্ব একেবারে কাছাকাছি, অর্থাৎ বিছানায় বসে ছবিটা কেউ তুললে যেমন হয়। অদম্যর অবসন্ন শরীরে আবার একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। ছবিটা কে তুলল? এই ব্যাপারটার ক্লারিফিকেশন পাওয়া খুব কঠিন নয় ডক্টর পাল। আপনার স্ত্রী হয়তো ছবিটা তুলেছিলেন। ইম্পসিবল। আমার স্ত্রী একেবারে গ্রাম্য, সে ছবি তোলা দূর, এইসব স্মার্টফোন অপারেটই করতে পারে না। আর আমার ফোনে বিনা অনুমতিতে হাত দেওয়ার সাহস তার নেই। আপনার ছেলে? আজকালকার বাচ্চারা খুব ইন্টেলিজেন্ট হয় কিন্তু। গাঁয়ের এঁদো স্কুলের বাচ্চাদের সঙ্গে কলকাতার বাচ্চাদের গোলাবেন না, ওরা অত এক্সপার্ট নয় এসবে। তাছাড়া আমার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে, আর এমনিতেও আমার ছেলে পারতপক্ষে আমার কাছে ঘেঁষে না। কি আশ্চর্য ব্যাপার বলুন তো ম্যাডাম। অদম্য মুখ বেঁকালেন। মেয়েটার বয়স মেরে কেটে 25-26। এ কিভাবে সাহায্য করতে পারবে তাকে? এখন 1 ঘন্টা এই মেয়েটার সঙ্গে বসে বকবক করাটাই একটা বেকার কাজ। ডক্টর সাম্য চট্টরাজ যে একজন মহিলার কাছে তাকে কাউন্সেলিং করতে পাঠাবেন তা তিনি ভাবতেও পারেননি। চেম্বারে এসে নাম দেখেই তিনি ফেরত চলে যেতে চেয়েছিলেন, কিন্তু বাগড়া দিল ধীমান। তোর এই মিসোজিনিস্ট স্বভাব আবার যাবে না অদম্য। মেয়ে তো কি, ডক্টর চট্টরাজ যখন পাঠিয়েছেন নিশ্চয়ই ভালো হবে। ধ্যাৎ, আমি যাব না। একটা মেয়ের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করাটাই তো অস্বস্তিকর। দেখ, তোর জন্য আমি আজ স্কুল কামাই করে এসেছি। যদি না যাস আমি তোর আর কোনো ব্যাপারে নেই, এই বলে দিলাম। অগত্যা ইচ্ছে না থাকতে অদম্যকে ভেতরে ঢুকতে হয়েছে। কি যেন নাম লেখা ছিল বাইরে, মিলি না কি যেন। বেজার মুখে অদম্য রুমাল দিয়ে কপালে ঘাম মুছলেন। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। আমাকে তো পুরো ঘটনাটা জানতে হবে। আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটছে তারপর কি আপনার শরীরে কোনো দাগ দেখতে পাচ্ছেন? কোনো কামড়ানো বা আঁচড়ানোর দাগ? কি প্রশ্নের ছিরি! লজ্জা শরম বলে কিছুই নেই। অদম্যর গা চিড়বিড় করে উঠল। কটমট করে তিনি ধীমানের দিকে তাকালেন। যত সব ডেঁপো মেয়ে ছেলে। মুখে বললেন, না, সেরকম কিছু লক্ষ্য করিনি। আপনি সাকিউবাসের নাম শুনেছেন? না, সেটা আবার কি? ইনকিউবাস? তাও শোনেননি? না, এগুলো কি কোনো ওষুধের নাম? না, সাকিউবাস হলো এক ধরনের প্রেতিনী যারা জীবিত পুরুষের ঘুম বা ওই জাতীয় কোনো উদাসীনতার সুযোগ নিয়ে তাকে নানাভাবে প্রলুব্ধ করে উত্তেজিত করে, তারপর তার সঙ্গে একরকম জোর করেই সঙ্গম করে। পুরুষটির ইচ্ছার বিরুদ্ধে হলেও সেই অবস্থায় তার কাছে কিছুই করার থাকে না। সাকিউবাসের মতোই ইনকিউবাস হলো অশরীরী প্রেত যারা জীবিত নারীর সঙ্গে যৌন সংসর্গ করে। আমার মনে হয় আপনার উপর কোনো সাকিউবাসের নজর পড়েছে। অদম্য হতবাক হয়ে ধীমানের দিকে তাকালেন। কি বলবেন ভেবে পেলেন না।
এই মেয়েটা একজন মনোবিদ হয়ে এইসব গাঁজাখুরি শোনাচ্ছে। হ্যাঁ, তিনিও কখনো কখনো ক্ষণিকের দুর্বলতায় এসব যে ভাবেননি তা নয়, কিন্তু একজন পেশাদার সাইকোলজিস্ট কি করে এসব আষাঢ়ে গল্প শোনাতে পারে? সাধে কি অদম্য মনে প্রাণে বিশ্বাস করেন মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে? কি বলছেন ম্যাডাম? সাকিউবাস এরা থাকে কোথায়? মানে মানে এরা বেঁচে বেঁচে অদম্যকে ধরলো কেন? এরা নয়, এক বচন। ওইভাবে বলা তো সম্ভব নয় ধীমানবাবু। তবে খ্রিশ্চানদের বাইবেল বা ইহুদিদের জোহারেও সাকিউবাস ইনকিউবাসের উল্লেখ আছে। এরা মৃত্যুর পর কোনো রকম অতৃপ্তির কারণেই এইসব করে। সাধারণত জীবিত পুরুষটি তার না পাওয়া প্রেমিক হয়। আপনার কি আগে কোনো বিয়ে হয়েছিল বা কোনো প্রেম যাতে আপনি শারীরিক সংসর্গে যেতে রাজি হননি? অদম্যর ইচ্ছে হলো টেবিলে রাখা ফুলদানিটা তুলে মেয়েটার মাথায় দুম করে আছাড় মারতে। অনেক কষ্টে নিজেকে সংবরণ করলেন তিনি। গম্ভীর মুখে বললেন, শুনুন ম্যাডাম, মলিকিউলার বায়োকেমিস্ট্রি জগতে আমি একজন প্রথম সারির সায়েন্টিস্ট। দিন রাত রিসার্চেই আমার সময় কাটে। আপনার বয়স খুব অল্প, বুঝতে পারছি। যৌবনে ধর্ম মেনে আপনি এসব ব্যাপারে খুব আগ্রহী, কিন্তু আমি ওই ধরনের নই। দেশকে, সমাজকে, পৃথিবীকে আমার অনেক কিছু দেওয়ার আছে। এইসব সেক্স, প্রেম, ভালোবাসার মতো ছেঁদো ব্যাপারে মেয়েদের পেছনে সময় নষ্ট করার জন্য অদম্য পাল জন্মায়নি। ধীমান, আমি বেরোচ্ছি, তুই এলে আয়। ধীমান কোনো বিরক্তি করলেন না। পেছনে পেছনে উঠে যন্ত্রচালিতের মতো বেরিয়ে এলেন। মেয়েটার মুখের অবস্থা কেমন হয়েছিল তা দেখার জন্য অদম্যর উগ্র কৌতূহল হলেও তিনি পেছনে ফিরলেন না। ফেরার সময় গাড়িতে কেউ তেমন কোনো কথা বললেন না। নিজের ফ্ল্যাটে ফিরে অদম্য আলমারি থেকে একটা বোতল বের করলেন। তা থেকে দুটো গ্লাসে অল্প করে পানীয় ঢেলে তাতে জল মিশিয়ে বন্ধুর দিকে বাড়িয়ে দিলেন। ধর, আগের মাসে স্পেন থেকে এই হুইস্কিটা এনেছি, দারুণ ভালো খেতে। সকাল থেকে তুই আমার কাজ নষ্ট করিয়ে যে বাঁশটা দিলি তার জন্য এই প্রাইস। নেবার গেল। ধীমান সবসময় অনেক কথা বলেন, কিন্তু অনেকক্ষণ তিনি মুখ খোলেননি। এখনো বিনা বাক্যবায় হাত বাড়িয়ে গ্লাসটা নিলেন। অদম্য গ্লাসে চুমুক দিয়ে তার খোলা টেরেসের চেয়ারে বসলেন। এখান থেকে শহরের অনেকটা জায়গা একসঙ্গে দেখা যায়। সেদিকে তাকিয়ে বললেন, ওহ, আজ ভোরে সব বিদায় হয়েছে, একটু শান্তিতে থাকতে পারবো। দুদিন যেন হইচইতে মাথা ধরে যাচ্ছিল। ধীমান এবারেও কোনো কথা বললেন না, গ্লাসেও ঠোঁট ঠেকাননি। গভীর মনোযোগের সঙ্গে তিনি কি যেন চিন্তা করছেন। কিরে, কি ভাবছিস তুই? ওই সুটকে মেয়েটার কথা, হ্যাঁ? নাকি ওই কি সাকু না কি বলছিল? অদম্য, তোর লিলিকে মনে আছে? অদম্য হাসতে হাসতে যেন থমকে গেলেন। আস্তে আস্তে গাঢ় হওয়া নেশার আমেজটা যেন হঠাৎ করেই কেটে গেল খানিকটা। গ্লাস শক্ত করে ধরে অদম্য বললেন, হঠাৎ লিলির কথা? না, এমনি। মেয়েটা কিন্তু তোকে খুব ভালোবাসতো। তো তো কিছু নয়, কেন জানি না বহুদিন আগে পড়া একটা গল্প মনে পড়ে গেল। কোন গল্প? না, গল্প ঠিক নয়, বিদেশি উপকথা বলতে পারিস। আমার তো জানিসই নানা দেশের বইপত্র পড়ার শখ। পৃথিবীর প্রথম পুরুষ আর নারী কে জানিস? ওই তো ছোটবেলায় পড়েছিলাম, ওই অ্যাডাম আর ইভ না কি যেন। হ্যাঁ, ঈশ্বর পৃথিবীর প্রথম মাটি দিয়ে আদামকে তৈরি করেন, আর তারপর আদামের পাঁজরের হাড় দিয়ে তৈরি করেন ইভকে। সেই অনুযায়ী আমরা সবাই আদাম আর ইভের বংশধর। মনে পড়েছে। ওই ইডেন বাগানে আপেল খেয়ে তাদের মধ্যে কামবোধ জেগেছিল, তাই তো? ঠিক, কিন্তু তার মধ্যে আর একটা ছোট ঘটনা ছিল। সেটা পরবর্তীকালে ক্যাথলিক চার্চগুলোর প্রতিবাদে বাইবেল থেকে বাদ দেওয়া হয়। কি ঘটনা? ঈশ্বর প্রথম শুধু আদামকেই তৈরি করেননি, একই সঙ্গে পৃথিবীর মাটি দিয়ে তৈরি করেছিলেন এক নারীকেও। তার নাম ছিল লিলিথ, সেই আদামের প্রথম স্ত্রী। লিলিথ ছিল খুবই স্বাধীনচেতা নারী। তার বুদ্ধি ও শক্তি দুই ছিল আদামের চেয়ে বেশি। সে আদামের আদেশ মেনে চলতে অস্বীকার করল। দুজনে ঝগড়া লাগলো। লিলিথ ঈশ্বরকে পরিষ্কার জানালো, আমি আরও দুজনেই মাটি দিয়ে তৈরি,
আমার বুদ্ধি ও শক্তি ওর চেয়ে বেশি। আমি কেন ওর কথা শুনে চলবো? ও কেন আমার উপর কর্তৃত্ব করবে? ওকে আমার নিচে থাকতে হবে। এদিকে ক্যাথলিকের মতে নারীর সব সময় পুরুষের আদেশ পালন করা উচিত এবং নারীর স্থান পুরুষের চেয়ে নিচুতে। তাই ঈশ্বর তখন লিলিতকে অভিশাপ দিলেন। লিলিত যখন আদামকে ছেড়ে চলে যাচ্ছে, তখন ঈশ্বর আদমের পাঁজরার হাড় থেকে তৈরি করলেন ইভকে। আদামেরই অংশে জন্ম নেয়া ইভ প্রথম থেকেই হলো স্বামীর আজ্ঞাবাহী, ঠিক যেমনটি আদম চেয়েছিল। হিব্রু বাইবেলে এটার উল্লেখ আছে, অথচ সিংহভাগ মানুষই লিলিতকে চেনে না। লিলিত যেন আমাদের পুরুষ শাসিত সমাজের একটা নিষিদ্ধ অধ্যায়। চত্ব সব গাল গল্প। ডারউইন শুনলে ভিড়মি খেতেন। দেখ, ভিড়মি খেতেন কিনা আমি জানি না, কিন্তু লিলিত আর লিলি, আদম আর অদম্য, ইভ আর ইভা, কি আশ্চর্য অদ্ভুত মিল, তাই না? সন্ধে নেমে এসেছে খানিকক্ষণ হলো। অস্তাচলে ডুবে যাওয়া সূর্যের লালচে আলো ফিকে হয়ে ক্রমশই স্পষ্ট হচ্ছে অন্ধকার। সেই আলো আঁধারিতে ধীমানের চোখগুলোর সামনে কেমন গুটিয়ে গেলেন অদম্য। তাচ্ছিল্য বিরক্তির অভিব্যক্তি ছাপিয়ে যেন তার নেত্রবলয়ে স্পষ্ট হয়ে উঠল অপরাধের ছায়া। আতঙ্ক যেন জাপটে ধরল তাকে। কয়েক মাইক্রোসেকেন্ড মাত্র, তারপরই স্বাভাবিক ছন্দে ফিরে এলেন ডক্টর অদম্য পাল। এখন তার নেশা পুরোপুরি কেটে গিয়েছে। পরিষ্কার উচ্চারণে বললেন, সন্ধে হয়েছে, বাড়ি যা। আমার ফেলো সঞ্চয়ন আসবে একটু পরে, আমাদের কিছু কাজ আছে। গুড নাইট। প্রচন্ড জোরে চিৎকার করছিলেন অদম্য। আর্তনাদের প্রাবল্যে যেন মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা গলা দিয়ে বেরিয়ে আসবে বাইরে। উত্তেজনার তীব্রতায় মস্তিষ্কের শিরাগুলো বোধহয় এখনই বিদ্রোহ ঘোষণা করবে। বিছানা জুড়ে তার শরীরটাকে নিয়ে এক জান্তব দাপাদাপি শুরু হয়েছে, কিন্তু বরাবরের মতো এবারও বৃথা সেই আস্ফালন। এক ফোঁটা চিৎকারও শব্দ হয়ে বহির্জগতে বেরিয়ে আসছিল না। প্রতিবারের মতোই অদম্য ভীরু প্রেমিকের মতো বিছানায় চিত হয়ে পড়েছিলেন। অপার্থিব সেই নারী একাই শাসন করছিল গোটা শয্যাকে। বরাবরের মতো ঝড় শান্ত হতে অদম্য তার একা ফ্ল্যাটে মৃতদেহের মতো পড়ে রইলেন বিছানায়। তারপর ধীরে ধীরে তার চোখ বেয়ে জল নেমে আসতে লাগলো। এসব কি শুরু হয়েছে তার সঙ্গে? সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ, ততোধিক উজ্জ্বল জীবনটাকে উপভোগ করার সুযোগ। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞানী হিসেবে মোটা মাইনে আগামী মাসেই প্যাটেন্টের শর্ত বিক্রিতে চূড়ান্ত স্বাক্ষর করতে উড়ে যাওয়ার কথা আমেরিকায়। তারপরেই প্লাস্টিক খেকো মাশরুম, পেস্টাউলোটিওপসিস মাইক্রোস্পোরা ছড়িয়ে পড়বে দেশ বিদেশের প্রতিটি কোণায়। আবর্জনায় জমে যাওয়া নদী, প্লাস্টিকে ভরে ওঠা পুকুর কিংবা সমুদ্র গর্ভে শুয়ে থাকা হাজার হাজার প্লাস্টিক। ডক্টর পালের ম্যাজিক মাশরুম গিলে খাবে সব। ধীরে ধীরে উৎসাহী হবে সব দেশের সরকারও। তারা চুক্তি করবে আমেরিকান কোম্পানিটার সঙ্গে। দেশ থেকে রাজ্য, রাজ্য থেকে জেলা পেস্টাউলোটিওপসিস মাইক্রোস্পোরা সাফ করে দেবে সব প্লাস্টিক বর্জ্য। ধীরে ধীরে আগের মতো মালিন্যহীন হয়ে উঠবে পৃথিবী। আর ততই ফুলে ফেঁপে উঠবে ভারতীয় বৈজ্ঞানিক ডক্টর অদম্য পালের নাম। পকেট যত ভারী হবে, সুনামও ততই ছড়াবে। সবকিছু ঠিকমতো চললে আগামী 5 বছরের মধ্যে অদম্য দুটো কৃতিত্বের অধিকারী হবেন। 1, পৃথিবীর প্রথম সারির ধনীদের খাতায় নাম তোলা। 2, পরিবেশ রক্ষার যুগান্তকারী অবদানের জন্য তাবড় তাবড় সমস্ত পুরস্কার। নোবেল পাওয়া বিচিত্র নয়। সবকিছু পরের পর ছকে ফেলা আছে। কোথায় কিভাবে এগোতে হবে, কখন লাটাইয়ের সুতো কোথায় আলগা করতে হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন লবি ধরতে হবে। ডক্টর অদম্য পাল ব্যক্তিজীবনে স্বার্থপর, আত্মকেন্দ্রিক, নারী বিদ্বেষী, ওসব কেউ মনে রাখবে না। ইতিহাসের পাতায় অদম্য পালের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে, একজন অসাধারণ জনহিতৈষী বৈজ্ঞানিক হিসেবে। কিন্তু তার আগে এসব কি?
প্রতি রাতের এই ঘটনায় তো ক্রমশ তার মানসিক দৃঢ়তা হারিয়ে যেতে বসেছে। তিনি সব সময় অন্যমনস্ক থাকছেন, ভুলোমন হয়ে যাচ্ছেন, কথায় কথায় মেজাজ হারাচ্ছেন। সেদিন সঞ্চয়ন আসার পর যেভাবে একটা রাসায়নিক বিক্রিয়ার ভুল ব্যাখ্যা তিনি করে চলেছিলেন, তা একজন সাধারণ কলেজ ছাত্রও ধরতে পারবে। সঞ্চয়ন ইতস্তত করে ভুলটা ধরিয়ে দিতে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। এভাবে চললে তো দেশ বিদেশের নানা কনফারেন্সে অপদস্থ হতে শুরু করবেন অদম্য। শিশুর মতো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে অদম্য নিজের খোলা টেরেসে গিয়ে দাঁড়ালেন। এক মুহূর্তের জন্য তার মনে হলো, আভা এখানে থাকলে কি তার সঙ্গে নিজের সমস্যা আলোচনা করে তিনি একটুও হালকা হতে পারতেন? কথাটা মনে হওয়া মাত্র নস্যাৎ করে দিলেন সেই সম্ভাবনা। আভার মতো একটা অশিক্ষিত পাড়াগাঁয়ে মেয়ে এসব কি বুঝবে? গরুর মতো নির্বোধ চোখ মেলে তাকিয়ে থাকবে আর কান্না জুড়বে। ঠিক এই সময় তার মনের ভেতর থেকে কেউ যেন স্পষ্ট বলে উঠল, আর লিলি থাকলে? লিলির নামটা মনে আসা মাত্র অদম্য ছটফটিয়ে উঠলেন। নিজের অস্থির ভাবটা কাটাতে একটা সিগারেট ধরাতে গেলেন। অদ্ভুত ব্যাপার, নতুন লাইটারটা কিছুতেই জ্বলল না। ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে অদম্য সেটাকে ছুঁড়ে মারলেন টেরেসের লাগোয়া কাঁচে। পলকের মধ্যে সেই বহুমূল্য কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল। নিজের মাথার চুলগুলো টেনে ধরলেন অদম্য। কি করছেন তিনি? নিজের ওপর নিয়ন্ত্রণ যে তিনি শত প্রতিকূলতাতেও হারান না। জীবনে অনেক কঠিন পরিস্থিতি এসেছে, মাথা ঠান্ডা রেখে সেখান থেকে বেরিয়ে এসেছেন অদম্য। কিন্তু আজ প্রাণপণে না চাইতেও তার মনে পড়ে গেল ধীমানের বলা সেদিনের কথাটা। লিলিত আর লিলি, আদাম আর অদম্য, ইভ আর ইভা, কি অদ্ভুত মিল, তাই না? অদম্য একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার জীবন দর্শনের কয়েকটা সুনির্দিষ্ট নীতি আছে। তার মধ্যে একটা হলো, জীবনের অন্ধকার প্রকোষ্ঠগুলোয় তিনি কখনোই উঁকি মারবেন না। কিন্তু আজ যেন তা পারছেন না, কিছুতেই পারছেন না বছর 17 আগে পিছিয়ে যাওয়া থেকে নিজেকে নিবৃত করতে। না চাইতেও মন দুর্বার স্রোতের মতো চলে যাচ্ছে কলেজে প্রথম বর্ষে পড়ার সময় দেখা সেই ছোট কোঁকড়ানো চুলের শ্যামলা মেয়েটার দিকে। লিলি, লিলি মৈত্র, অদম্য এবং ধীমানের কলেজ সহপাঠিনী। ধীমানের যদিও বিষয় ইংরেজি, অদম্য আর লিলির বিষয় এক, কেমিস্ট্রি। নিজের আবাল্য নারী বিদ্বেষের কারণে গ্র্যাজুয়েশনের প্রথম বছরে লিলিকে ঠিক করে চিনতেনও না অদম্য। ওই মুখ চেনা আর কি। মেয়েদের সঙ্গে আবার কি কথা বলবেন, কি জানে ওরা? কিন্তু প্রথম বর্ষের পরীক্ষায় কলেজে তো বটেই, গোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেমিস্ট্রিতে অনার্সে প্রথম হয়ে 1 বছরের মধ্যে লিলি মৈত্র বিখ্যাত হয়ে উঠল। চিরজীবন স্কুলে প্রথম এবং চোখ ধাঁধানো রেজাল্ট করা ছাত্র অদম্যকে কলেজের মধ্যে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। ফুঁসে উঠল অদম্যর পুরুষালী ইগো। কিন্তু আড্ডা, বিনোদন সবকিছু বন্ধ করে দিয়ে দিনরাত এক করে গোটা বছরটা পড়েও পরের বার যথারীতি দ্বিতীয় স্থান, এবং লিলি আবার ইউনিভার্সিটির মধ্যে সেরা। আলাপটা হয়েছিল 3য় বর্ষে উঠে। অদম্যই গিয়ে প্রথম কথা বলেছিলেন। হাসি খুশি বাইরের কোনো মফস্বল থেকে শহরে পড়তে আসা লিলি স্বভাব সিদ্ধভাবে বাড়িয়ে দিয়েছিল বন্ধুত্বের হাত। তারপর কোথা থেকে কি হলো, লিলি প্রেমে পড়ল অদম্যর। অদম্য কি ভালোবেসেছিলেন লিলিকে? রাতের মিটমিট করে জ্বলা তারাগুলো মুহূর্তে বলে উঠল না, বাসেনি। চেয়েছিল মেয়েটার পড়া ভণ্ডুল করতে। ঠিক তাই, অদম্য চেয়েছিলেন প্রেমের জালে ক্রমশ ফাঁসিয়ে লিলির রেজাল্ট খারাপ করতে।
যাতে চূড়ান্ত বর্ষের সেরা ছাত্র হিসেবে তাঁরই নাম থাকে। লিলি মেসে থাকত, সময় ক্লাস করত, সময় চলে যেত মেসের ঘরে। সেখানে নিজের জন্য রান্না বান্না, কাচা সবই তাকে নিজের হাতে করতে হতো। তাই একটুও সময় অপচয় করত না সে। প্রথম আলাপেই একথা জানিয়েছিল অদম্যকে। অদম্য প্ল্যান করলেন মেয়েটার মেসে ঢোকার সময়টাই এত দেরি করিয়ে দিতে হবে যে ঘরে ফিরে কাজকর্ম সামলে সে আর একটুও পড়ার সময় পাবে না। অদম্যর কোনো অসুবিধে নেই, তাকে বাড়িতে জলের গ্লাসটা পর্যন্ত এগিয়ে দেওয়া হয়। পড়াশোনা ঠিক হয়ে যাবে। তেমনই হলো। প্রতিদিনই ক্লাস শেষে অদম্য আর লিলি ঘুরে বেড়াতে লাগলো শহরের এদিক থেকে ওদিক, কোনোদিন ভিক্টোরিয়া তো কোনোদিন প্রিন্সেপ ঘাট। সদ্য তরুণী লিলির মনে তখন প্রেমের রঙিন বুদবুদের ছোঁয়া। অদম্যর সামান্য প্রেম প্রেম চাহনি, আলগা হাত ধরাতেই সে কাঁদ। প্রেমিকের পকেটে কোনোদিন গুঁজে দিচ্ছে নিজের স্কলারশিপের টাকা, কোনোদিন দিচ্ছে নিজের সযত্নে বানানো পড়ার নোট। এত কিছু করে অদম্য সফল হলেন ঠিকই, কিন্তু প্রায় কান ঘেঁষে বেরিয়ে এলেন। তিনি প্রথম হলেন, লিলি দ্বিতীয়, তাও মাত্র 5 নম্বরের জন্য। লিলি সেদিন প্রেমিকের সাফল্যে আনন্দে আত্মহারা, কিন্তু অদম্য কিছুতেই স্বস্তি পাচ্ছিলেন না। কি একটা পোকা যেন তার ভেতরটাকে খুবলে খাচ্ছে। এইভাবেই শেষ হলো এমএসসিরও 2 বছর। সেখানে অদম্য প্রথম বছরে টেক্কা দিলেও পরের বছরে আবার লিলি শীর্ষস্থানে। শুধু নিজের বিষয় নয়, লিলির সব বিষয়ই দারুণ জ্ঞান। সে যেমন সহজভাবে মিশতে পারে মানুষের সঙ্গে, তেমনি ইতিহাস থেকে ভূগোল, রাজনীতি থেকে খেলা, সব ব্যাপারেই ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যেতে পারে। সাংস্কৃতিক দিকেও সে পিছিয়ে নেই। কলেজে সে ছিল কালচারাল সেক্রেটারি, আর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টেও তাই। লিলি যেন একটা নক্ষত্র, তার আলোয় আলোকিত হয়ে মামুলি একটা গ্রহের মতো বিচরণ করেন অদম্য। এভাবেই সময় কাটে। এমএসসির পর শুরু হলো পিএইচডি, একই গাইডের অধীনে, একই টিমে। ততদিনে অদম্যর মুখোশ খসে পড়েছে। ছোটখাটো বিষয়ে তখন তীব্র কথার আঘাতে, শ্লেষের বাণে জর্জরিত হতে হচ্ছে লিলিকে। লিলি আহত হচ্ছে, এতদিনের প্রেমিকের এমন ব্যবহারে রক্তাক্ত হচ্ছে, কিন্তু ফিনিক্স পাখির মতো উঠে এসে আবার আঁকড়ে ধরছে অদম্যকেই। সে ছাড়া যে এই শহরে তার কেউ নেই। লিলি যত ঝেড়ে ফেলে দিচ্ছে অপমান, অদম্য তত হিংস্রভাবে আক্রমণ করছেন তাকে। পাণ্ডিত্যে, বুদ্ধিতে লিলির নখের যোগ্যও তিনি নন, তা জেনেও প্রকাশ্যে বন্ধুমহলে বা যেখানে সেখানে বিদ্রূপ করছেন তাকে, উপহাস করছেন মেয়েদের অপদার্থতা নিয়ে। ওদিকে আড়ালে নির্ভীকভাবে ভাগ বসাচ্ছেন লিলির স্টাইপেন্ডের টাকায়, কিংবা বেমালুম নিয়ে নিচ্ছেন দামি সব বই। আজ এত বছর পর গোটা পর্যায়টার স্মৃতি রোমন্থন করে চমকে উঠলেন অদম্য। তার মতো একজন নারী বিদ্বেষী পরশ্রী কাতরকে লিলি ভালোবেসেছিল কেন? কে জানে কেন? প্রেমে তো লোকে কারণ ছাড়াই পড়ে, অদম্যর মতো অঙ্ক কষে নয়। লিলি যেদিন আত্মহত্যা করেছিল, অদম্য সেদিন ব্যস্ত ছিলেন বন্ধু মহলে কলার ওঁচাতে। তার পেস্টাউলোটিওপসিস মাইক্রোস্পোরা মাশরুমের আবিষ্কার সংক্রান্ত পেপারটা 2 দিন আগেই প্রকাশিত হয়েছিল বিশ্বের প্রথম সারির এক রিসার্চ জার্নালে। যে জার্নালে তাবড় তাবড় বিজ্ঞানীদের একটা পেপার ছাপা হলে হইচই পড়ে যায়, সেখানে একজন তরুণ গবেষকের এমন দুর্দান্ত আবিষ্কারের কথা ছাপা হতে উল্কার গতিতে হিরো বনে গিয়েছিলেন অদম্য। 7 বছর হতে চলল লিলি চলে গিয়েছে। এই 7 বছরে আমূল বদলে গিয়েছে অদম্যর জীবন। ওই গবেষণাপত্রের জোরে একরকম জেছে
তাকে চাকরি দিয়েছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ গবেষণা সংস্থা। এই 7 বছরের প্রায় প্রতিটা দিন অদম্য ব্যস্ত থেকেছেন নিজের সন্তান সম সেই মাশরুমকে যতটা সম্ভব বেশি মূল্যে বিক্রি করার জন্য দর কষতে। সজোরে মোবাইল ফোন বেজে উঠতেই অদম্য চমকে উঠলেন। অতীত থেকে যেন মুহূর্তে ফিরে এলেন বাস্তবে। ঘরে ফিরে ফোন রিসিভ করলেন। ওই প্রান্তে ধীমান। হ্যালো, ঘুমাচ্ছিলি? না, বল। আরে আজকেও হয়েছে নাকি? হয়েছে। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে তোকে ফোন করছি। বল। সেদিন সাইকোলজিস্ট মেয়েটা ইহুদিদের প্রাচীন গ্রন্থ জোহারে ইনকিউবাস সাকিউবাসের কথা রয়েছে বলেছিল, মনে আছে? আছে। সেসব নিয়ে রাতে খাবার সেরে একটু নাড়াঘাটা করছিলাম। সেখানে কি ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম জানিস? বল, শুনছি। পৃথিবীর প্রথম সাকিউবাস কে ছিল বলতো? কে? আদামের প্রথম বউ লিলিথ। ঈশ্বর তাকে নির্বাসিত করার পর সে সাকিউবাস হয়ে যায়। আচ্ছা, তো চোখে পড়ছে না এতগুলো মিল? ফোনটা কখন কেটে গিয়েছে বা আদৌ কেটেছে কিনা খেয়াল করেননি অদম্য। ততক্ষণে তিনি টলতে টলতে বসে পড়েছেন বিছানায়। মাথায় ঘুরছে ধীমানের কথাগুলো। লিলিথ, আদমের প্রথম স্ত্রীর বুদ্ধি ও শক্তি দুই ছিল আদমের চেয়ে বেশি। লিলিও তাই ছিল। লিলিথ দাবি করেছিল সে থাকবে স্বামীর ওপরে। বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ে গেল কয়েকদিন আগের একটা কথা, যেদিন বাড়িতে আভারা এসেছিল। তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। জ্ঞান ফিরে আসার মুহূর্তে শুনেছিলেন ছেলে বল্টু বলছে আর একটু আগে তার ঘুম ভাঙলে সে লিলি মাসির সঙ্গে আলাপ করাতে পারত। লিলি মাসি নাকি অনেকক্ষণ অপেক্ষা করে চলে গিয়েছে। অদম্য দরদর করে ঘামতে লাগলেন। কে এই লিলি মাসি? বল্টু তো কলকাতায় সেভাবে কাউকে চেনে না। অদম্য আবার চোখে অন্ধকার দেখছিলেন। বুঝতে পারছিলেন তিনি এখনই আবার অজ্ঞান হয়ে যাবেন। জ্ঞান হারানোর আগের মুহূর্তে তার মনে হলো লিলি কি প্রতিশোধ নিচ্ছে? একদিকে সে সাকিউবাস হয়ে শেষ করছে অদম্যকে, অন্যদিকে কোনো এক অলৌকিক উপায়ে এসে হানা দিচ্ছে অদম্যর ফ্ল্যাটে। এভাবেই তিলে তিলে অদম্যকে শেষ করে মেটাচ্ছে নিজের প্রতিহিংসা। কিন্তু তা কিভাবে সম্ভব? লিলি তো মৃত। দুদিন পরের এক ভোর রাত ধীমানের মোবাইল ফোনটা সশব্দে বেজে উঠল। ঘুম জড়ানো গলায় ফোনটা রিসিভ করলেন তিনি। হ্যাঁ, বলো মিমি, এত সকালে? হ্যাঁ ধীমান দা, ডক্টর পাল কোথায় যেন চলে গেছেন। চলে গেছে মানে? কোথায়? জানি না, ভাইকে একটা বড় ইমেল করে গিয়েছেন। সেটা আপনাকে ফরওয়ার্ড করছি, চেক করে আমাকে ফোন করুন। ধীমান উল্কার গতিতে ফোনের মেল বক্স খোলেন। আঙুল ঘষে বারবার রিফ্রেশ করতে থাকেন নতুন ইমেল আগমন সংবাদ পেতে। অবশেষে মেলটা দেখতে পান তিনি। দ্রুত চোখ বোলাতে থাকেন সেখানে। প্রিয় সঞ্চয়ন, তুমি ছাড়া সেভাবে কারুর সঙ্গে আমি দিনের এতটা সময় কাটাই না। তুমি ছাড়া আমার কাজের ক্ষেত্রটাও কেউ বিশদে বুঝবে না, তাই সব দিক বিবেচনা করে তোমাকেই লিখছি। আমার পদত্যাগ পত্রটা আমি অফিসে ইমেল করে দিয়েছি। তুমি সেটা একটু দেখো যাতে তাড়াতাড়ি প্রসেস হয়ে যায়, তাহলে বকেয়া টাকা পয়সা আমার স্ত্রীর পেতে সুবিধে হবে। কোনো গৌরচন্দ্রিকা না করেই প্রথমে বলি, 7 বছর আগে আমি একটা চুরি করেছিলাম, আর তার ফলে জীবন শেষ করে দিতে বাধ্য করা হয়েছিল এক মেধাবী গবেষককে, যে বেঁচে থাকলে আজ হয়তো আমাদের দেশ এক অনন্য সাধারণ বৈজ্ঞানিক পেত। পেস্টাউলোটিওপসিস মাইক্রোস্পোরা নামক যে প্লাস্টিক খেকো মাশরুমটির জন্য আমার এত খ্যাতি, সেটা আমি আবিষ্কার করিনি।
করেছিল আমারই সহ গবেষক লিলি মৈত্র। সে শুধুই আমার কো রিসার্চার ছিল না, আমাদের মধ্যে বহুদিনের প্রেমের সম্পর্কও ছিল, কিন্তু সেই প্রেম ছিল একেবারেই একতরফা। লিলি আমাকে তার মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আর আমি অনেক রকম হিসেব কষে নিজের স্বার্থের জন্য তার সঙ্গে প্রেমের অভিনয় করেছিলাম মাত্র। আমাদের দীর্ঘ 10 বছরের প্রেম পর্বে আমি কত রকম ভাবে তাকে ব্যবহার করেছি, তার থেকে অন্যায় সুবিধে নিয়েছি, ইচ্ছাকৃতভাবে তাকে বিপদে ফেলেছি, অপদস্থ করেছি, তা বলতে গেলে একটা উপন্যাস হয়ে যাবে, তাই সেই বিশদে যাচ্ছি না। শেষের দিকে লিলি নিজেও বুঝতে পেরেছিল আমি তাকে কিভাবে সব দিক থেকে নিংড়ে নিচ্ছি, কিন্তু আমার প্রতি তার ভালোবাসা এতটাই তীব্র ছিল যে সে আমার থেকে সরে যাওয়া তো দূর, কোনো প্রতিবাদও করতে পারত না। তার ছিল ঈশ্বর প্রদত্ত মেধা, আমি কোনোভাবেই তার সঙ্গে পাল্লা দিতে পারতাম না, আর ততই আমার মনে জাঁকিয়ে বসত রাগ, হিংসা। মেয়েদের আমি চিরকাল বড় নিচু চোখে দেখে এসেছি, বরাবর চেয়েছি আমার জীবন সঙ্গিনী থাকবে আমার পায়ের তলায়, কিন্তু ক্রমশই উলট পুরাণ হয়ে যাচ্ছিল। একটা মেয়ের কাছে ক্রমাগত পরাজয়ের গ্লানি আমি আর নিতে পারছিলাম না। তাই আমাদের পিএইচডির বছরগুলোয় লিলি যখন সারা দিন রাত মুখ গুজে থাকতো মাইক্রোস্কোপে, কোনো মতে মেসে গিয়ে নাওয়া খাওয়া করেই আবার চলে আসতো ল্যাবে, আমার ততই কাজের প্রতি উৎসাহ থেকে বেশি হয়ে উঠছিল রাগ। তাই তার অমানসিক পরিশ্রম শেষে পিএইচডির 6ষ্ঠ বছরে একদিন সে যখন আমাকে জানালো সে এক আশ্চর্য মাশরুম শঙ্করায়নের মাধ্যমে তৈরি করেছে যা গিলে ফেলবে প্লাস্টিক, আমি মনে মনে লাফিয়ে উঠলাম। বুঝে ফেললাম এই আমার সুবর্ণ সুযোগ। এতদিন যাই হয়ে আসুক না কেন, গোটা বিশ্বের আলো আমার মুখে ফেলার সম্ভবত এই শেষ সুযোগ। একে হাতছাড়া করা কিছুতেই যাবে না। এই একটা জিনিস আমার গোটা জীবনটাকেই পাল্টে দেবে। বিদেশি এক বিখ্যাত জার্নালের জন্য সে যখন তার গবেষণাপত্রটা পুরো তৈরি করে ফেলেছে, পাঠানোটুকু বাকি, খুব স্বাভাবিকভাবে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পেপারটা একদিন পড়তে চাইলাম আমি তার প্রেমিক। সে খুব নিশ্চিন্ত মনে আমার হাতে তুলে দিল তার সেই অমূল্য সম্পদ। এক ফোঁটাও অবিশ্বাস জাগেনি তার মনে। আমি এক রাতের মধ্যে সেটাকে নকল করে নিজের নামে পাঠিয়ে দিলাম। সাধারণত ওই সমস্ত জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য রিসার্চ গাইডের রেকমেন্ডেশনের প্রয়োজন হয়, কিন্তু জানাজানির ভয় আমি সেসবের ধার ধারলাম না, কারণ আমি জানতাম আবিষ্কারটি এতই যুগান্তকারী, রেকমেন্ডেশন না থাকলেও প্রকাশিত হবেই। লিলি অসাধারণ মেধাবিনী ছিল, একটু অলসও ছিল। গড়িমসি করে তার পেপারটা ডাকে পাঠানোর আগেই আমার নামে অবিকল ছাপা হয়ে গেল সেটা। ও প্রথমে গোটা ব্যাপারটা জানতে পেরে হতবুদ্ধি হয়ে গেল। 1.5 বছর ধরে সে নর্মদা নদীর তীরের নানা অরণ্যে ঘুরে সংগ্রহ করেছিল বিভিন্ন ছত্রাক, যাদের সম্মিলিত পরীক্ষালব্ধ শঙ্করায়ন ওই পেস্টাউলোটিওপসিস মাইক্রোস্পোরা। এই জন্য সে কতদিন ঠিকমতো খায়নি, কোনো বিনোদনে যোগ দেয়নি। তার সেই অধ্যাবসায়, পরিশ্রম এক লহমায় ধূলিসাৎ হয়ে গেল। নিজের প্রেমিকের থেকে এত বড় প্রবঞ্চনায় সে হতবাক হয়ে গিয়েছিল। ঘুণাক্ষরেও সে কল্পনা করতে পারেনি আমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারি। কিন্তু সে আমাকে সরাসরি কিচ্ছু জিজ্ঞেস করলো না। জিজ্ঞেস করার মতো অবশিষ্টই বা কি ছিল? আমি তখন নানা মিডিয়ায় নিজের কাজকে তুলে ধরতে ব্যস্ত। জার্নালে পেপারটা প্রকাশিত হওয়ার পর থেকেই প্রচার মাধ্যমের আকর্ষণ হয়ে উঠেছি আমি। কয়েকদিন পর বন্ধুদের আড্ডায় ফলাও করে বলছি আমার দীর্ঘ পরিশ্রম এবং কাজের কথা। আমার এক পুরনো বন্ধু এসে খবর দিল লিলি তার মেসের ঘরে আত্মহত্যা করেছে। আজ ভাবতে আশ্চর্য লাগছে, একজন মানুষের সঙ্গে অতগুলো বছর ঘনিষ্ঠভাবে মিশেও কথাটা শুনে আমার খুব একটা হেলদোল হলো না, তবে ভয় হলো খুব। বলা যায় না, লিলি যদি সুইসাইড নোটে লিখে যায় আমার চুরির কথা, পুলিশি ঝামেলায় তো ফাঁসবই, নিমেষের মধ্যে আমাকে খ্যাতির চূড়া থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবে মানুষ। কিন্তু না, লিলি তার প্রেমিককে কোনোভাবে অপদস্থ করে যায়নি।
আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী জাতীয় এক বাক্যের রুটিন নোট লিখে বাঁচিয়ে দিয়ে গিয়েছিল আমায়। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। পথের কাঁটা দূর হতে নির্দ্বিধায় প্রচার করতে শুরু করেছিলাম নিজের কাজের। এতক্ষণে নিশ্চয়ই আমার প্রতি তোমার ঘৃণা উতলে উঠছে, তাই না সঞ্জয়? হ্যাঁ, ভাবছো এত নীচ প্রকৃতির একজন মানুষ কিনা তোমার পিএইচডির গাইড। আসলে কি জানো, আমাদের সমাজ কাঠামোয় বহুদিন বহুভাবে মেয়েদের দমিয়ে রাখা হয়েছিল। পড়াশোনা শিখলে অকাল বৈধব্য, গৌরীদান, এমন নানা কুসংস্কার। কত লক্ষ মেয়ে যে এইভাবে ঘরের অন্ধকারে শেষ করে দিয়েছে তাদের জীবন। তাদের মধ্যে কারুর হয়তো অসাধারণ মেধা ছিল, সে তো জানতেই পারে না। কারুর হয়তো ছিল জন্মগত আঁকার হাত, সেই প্রতিভা স্ফুরিত হওয়ার সুযোগই পায়নি। এভাবেই কত প্রতিভাকে নষ্ট করেছে এই পুরুষতান্ত্রিক সমাজ। আমাদের দেশের মেয়েরা ঠিকঠাক লেখাপড়া শিখতে শুরু করেছে বড় জোর 100 বছর হলো, অথচ দেখো এখনই সব ক্ষেত্রে তারা পাল্লা দিচ্ছে ছেলেদের সঙ্গে। সংসার সামলে, সন্তান সামলে তারা আজ কেউ ডাক্তার, কেউ পাইলট, কেউ অধ্যাপক। কিন্তু আমাদের মতো কিছু পুরুষ এখনো তা সহ্য করতে পারে না। নিজের ব্যর্থতা, নিজের অযোগ্যতার চেয়ে তাদের কাছে তখন বড় হয়ে ওঠে পুরুষ হবার জাত্যাভিমান। একটা মেয়ে যে নিজেরই যোগ্যতায় আমার চেয়ে ওপরে, সেই সহজ সত্যটা হজম করতে কষ্ট হয় আমাদের। তখন নানা পথে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করা হয় মেয়েটিকে, কখনো ভালোবাসার দোহাই দিয়ে, কখনো অন্য ক্ষতি করে। সেই জঘন্য কাজের এতদিন পর লিলি আমায় চোখে আঙুল দিয়ে সেই শিক্ষা দিয়েছে। কিভাবে তা আর নাইবা বললাম। আমার এই ইমেলটাকে আমি তোমার পাশাপাশি আমার উকিলকেও পাঠালাম। আমি সজ্ঞানে স্বীকার করে যাচ্ছি, পেস্টাওলোটিওপসিস মাইক্রোস্পোরা আমার আবিষ্কার নয়। ওই মাশরুম আবিষ্কার করেছিলেন প্রয়াত গবেষক লিলি মৈত্র। গবেষণাপত্রটিও তারই লেখা। নিজের পিএইচডি ডিগ্রি পাওয়ার আগে সে আত্মহত্যা করে। মাশরুমটার পেটেন্ট নেওয়ার জন্য আমেরিকার যে কোম্পানির সঙ্গে আমার চুক্তির কথা ছিল তাও আমি প্রত্যাহার করছি। আমার উকিলকে অনুরোধ করব তিনি যেন উদ্যোগ নিয়ে লিলি মৈত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তারাই এই সত্যের প্রকৃত মালিক। আমি কোথায় যাচ্ছি জানাতে চাই না, তাই আমার খোঁজও করো না। আমার শরীরটা জীবন্ত থাকবে কি থাকবে না তা জানি না, তবে স্বার্থান্বেষী নারী বিদ্বেষী ডক্টর অদম্য পাল আর ফিরবে না, সেই নিশ্চয়তা দিতে পারি। ভালো থেকো। ধীমান একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ফোন করলেন মিলিকে। পড়লাম। উনি যে এইভাবে সব ছেড়ে ছুড়ে চলে যাবেন সেটা আন্দাজ করিনি ধীমানদা। ওর মতো স্বার্থপর মানুষ যে শেষমেশ সব স্বীকার করবেন। স্বীকার করতে বাধ্য হয়েছে বলেই করেছে। আমি অদম্যকে চিনি আজ 20 বছরেরও বেশি। নিজেরটা ছাড়া সে কিছুই বোঝে না। লিলি যে কি ভালোবাসত ওকে তা আমি কলেজ জীবন থেকেই দেখছি। আমিও জানি সেটা, যদিও আমি তখন অনেক ছোট। ভাই তো সবে স্কুলে ভর্তি হয়েছে। কিন্তু মনে আছে দিদি বাড়ি এসেও দুজনের জন্য অ্যাসাইনমেন্টগুলো করত। অদম্য পাল নিজের সব কাজ দিদিকে দিয়ে করাতেন। কি জানো মিলি, অদম্যর এই অসুস্থ স্বার্থপরতার জন্যই ওকে এই শিক্ষাটা দেওয়া দরকার ছিল। ওর মনে নিজের স্ত্রী পুত্রের জন্য কোনো জায়গা নেই। বিয়েটা ও করেছিল হিসেব কষে। ওর শাস্তি পাওয়া খুবই জরুরি। আমার মনে এই নিয়ে রাগ তো ছিলই। তাই তুমি আর তোমার ভাই সঞ্চয়ন এসে যখন পুরো ব্যাপারটা বললে, আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম। আপনি জানেন ধীমানদা, ভাই জানতো যে ওর রিসার্চ গাইড কালিমালিপ্ত হলে সেটা পরে ওর ক্যারিয়ারেও প্রভাব ফেলবে। তবুও আজকের দিনটা দেখার জন্য ডক্টর পালের আন্ডারে পিএইচডি করতে ঢুকেছিল। ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়েছিল ডক্টর পালের, যাতে সময়ে সময়ে সে যেতে পারে ফাঁকা ফ্ল্যাটে। দেখো, শীঘ্রই ওর উকিল তোমাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু এতদিন ধরে যে হ্যালুসিনেট করার ওষুধ ওকে খাওয়ানো হলো, তাতে ওর কোনো ক্ষতি হবে না তো? না না, সাম্যদা সেভাবেই বলেছিল। আর রোজ তো খাওয়ানো হয়নি, সব মিলিয়ে ওই 6-7 বার।
আচ্ছা, ডক্টর চট্টরাজ কি শুধু এই কারণেই সঞ্জীবনী নার্সিংহোমে বসেন যে তিনি প্রথম জীবনে ওখানে নিজের কর্মজীবন শুরু করেছিলেন? না, দিদি তো ওই চত্বরেই মেসে থাকতো। দড়ি কেটে নিচে নামানোর পরও সামান্য কিছুক্ষণ দেহে প্রাণ ছিল ওর। তখন সঞ্জীবনীতেই দড়ি খুলে নিয়ে যাওয়া হয়েছিল ওকে। তখন সাম্যদা সাধারণ MBBS, ওখানে রেসিডেন্ট ডাক্তার। ওর চোখের সামনেই দিদি মারা যায়, সেটাও সহ্য করতে পারেনি। ধীমান ফোনটা রাখার পর কিছুক্ষণ দুহাত দিয়ে মুখ ঢেকে বসে রইলেন। তিনি আজ আর স্কুলে যাবেন না। মনটা একেবারেই ভালো লাগছে না, কেমন একটা অস্বস্তি হচ্ছে। অদম্য তার ছোটবেলার বন্ধু, ক্লাস 5 থেকে একসঙ্গে পড়েছেন দুজনে। অদম্য যত খারাপ মানুষই হোক, ধীমানকে সে বন্ধুই ভাবত। তিনি যা করলেন তাকে ঠিক করলেন? মুহূর্তে মনের ভেতর থেকে কেউ একজন বলে উঠল, অদম্য যা করেছিল তাতে ওর এই শাস্তিই প্রাপ্য ছিল। লিলির কি দোষ ছিল যে ওকে হতাশার চূড়ায় উঠে অকালে চলে যেতে হলো? কিন্তু তাহলে ধীমানের মনের মধ্যে এই অস্বস্তিটা হচ্ছে কেন? লিলি, মিলি আর সঞ্চয়ন 3 ভাই বোন। তাদের বাড়ি ছিল দূরের এক মফস্বলে। লিলি ছোট 2 ভাই বোনের চেয়ে ছিল বেশ খানিকটা বড়। নিম্নবিত্ত পরিবারের মেয়ে, মেধার জোরে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকের পর পড়তে এসেছিল কলকাতায়। গ্রামে লিলিদের প্রতিবেশী সাম্য ছিল লিলিরই সমবয়সী। ছোট থেকে একসাথে খেলাধুলো, লেখাপড়ায় সাম্যর মনে কখন যে লিলির জন্য একটা বিশেষ স্থান তৈরি হয়েছিল তা লিলি বুঝতেও পারেনি। সাম্য ডাক্তারি পড়তে চলে গিয়েছিল বর্ধমানে, আর লিলি এসেছিল কলকাতায়। সাময়িকভাবে হারিয়ে গিয়েছিল যোগসূত্র, কিন্তু সাম্য ভোলেনি তার ছোটবেলার প্রেমকে। লিলি যখন গবেষণা করছে, সাম্য তখন তরুণ ডাক্তার। অদম্যর ক্রমাগত দুর্ব্যবহারে অবসাদগ্রস্ত লিলির দেশের বাড়িতে গিয়ে নতুন করে বন্ধুত্ব হয়েছিল সাম্যর সঙ্গে। সাম্য শুনেছিল কিভাবে নিজের সবটুকু দিয়ে গবেষণায় ডুবে গিয়েছিল লিলি। জেনেছিল লিলির স্বপ্ন এমন এক মাশরুম ব্রিড করা যার খাদ্যই হবে পলিইউরেথিন, পলিইউথিলিন, পলিপ্রপিলিনের মতো প্লাস্টিক। জঞ্জাল মুক্ত হবে বিশ্ব। লিলির হঠাৎ চলে যাওয়া আর একই সঙ্গে ওই বিষয়ে অদম্যর গবেষণায় খ্যাতি লাভ, দুয়ে দুয়ে চা করতে অসুবিধা হয়নি সাম্যর। প্রকৃত বন্ধুর মতো লিলির পরিবারের পাশে দাঁড়িয়েছিল সে। ক্ষোভে রাগে প্রতিজ্ঞা করেছিল বদলা নেওয়ার। সঙ্গে নিয়েছিল লিলির ভাই বোন মিলি আর সঞ্চয়নকে। মিলির সাইকোলজি পড়া বা সঞ্চয়নের কেমিস্ট্রি সব তারই পরামর্শে। মিলিকে নিজের সহকারী সাইকোলজিস্ট করে নিয়ে ছকেছিল এক দুর্দান্ত প্ল্যান। LSD, পুরো নাম লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড, এক ধরনের ড্রাগ যা শরীরে প্রবেশের কয়েক ঘন্টার মধ্যে মানুষকে প্রবেশ করাবে এক স্বপ্নের জগতে। 60-এর দশকে এই ড্রাগ তোলপাড় করে ফেলেছিল পশ্চিমী দেশগুলোয়। হিপিদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল। তারপর মার্কিন মুলুকে নিষিদ্ধ হয়ে যায় LSD। অধিকাংশ দেশে এই ড্রাগ নিষিদ্ধ হলেও পর্তুগাল, মেক্সিকোর মতো কিছু দেশে আজও একটু চেষ্টা চরিত্র করলেই পাওয়া যায় এই সর্বনাশা ড্রাগ। ডক্টর সাম্য চট্টরাজের মতো দেশের প্রথম সারির সাইকিয়াট্রিস্টকে তাই সেটা জোগাড় করতে খুব বেশি বেগ পেতে হয়নি। অদম্য যে ডায়াবেটিসের রোগী, নিয়ম করে দিনে 2 বার ইনসুলিন ইনজেকশন নিতে হয় তাকে, সেই তথ্য ধীমান বলার আগেই সঞ্চয়ন জেনে গিয়েছিল। তারপর নানা অজুহাতে স্যারের বাড়ি গিয়ে ইনসুলিনের অ্যাম্পিউলগুলোর মধ্যে কয়েকটা বদলে দেওয়াটা ওর কাছে তেমন কোনো ব্যাপার ছিল না। তবে অদম্যর আতঙ্ক বাড়ানোর জন্য তার ছেলেকে পাসওয়ার্ড বলে দিয়ে ঘুমন্ত বাবার ছবি তোলার কাজ, কিংবা অদেখা লিলি মাসির কথা বলে
বাবাকে ভয় পাইয়ে দিতে রাজি করানোর ভার নিতে হয়েছিল ধীমানকেই। বল্টু বাবার মতোই বুদ্ধিমান, সুন্দরভাবে করেছিল দুটো কাজই। শুধু ধীমানকে খরচ করতে হয়েছিল অনেকগুলো চকলেট। ধীমানকে পালন করতে হয়েছিল পৌরাণিক লিলিথের গল্প থেকে লিলির প্রসঙ্গ এনে অদম্যর মনে ভয় ঢুকিয়ে দেওয়ার দায়িত্বটাও। অদম্য কোথায় চলে গেলেন ধীমান তা জানেন না। তবে যদি সত্যি তার মধ্যে অনুশোচনা বোধ আসে, তার চলে যাওয়া উচিত বীরভূমের সেই প্রত্যন্ত গ্রামে, যেখানে বিয়ের পর থেকে অপমানিত অবহেলিত জীবন কাটাচ্ছে তার স্ত্রী পুত্রকে নিয়ে ভালোবাসায় শুরু করা উচিত তার নতুন জীবন। সবই তো হলো, কিন্তু কোথায় যেন একটা খটকা থেকে যাচ্ছে। কি সেই সংশয় তা কিছুতেই বুঝতে পারছেন না ধীমান। ছটফটিয়ে ওঠেন তিনি। অন্যমনস্ক হয়ে সামনে পড়ে থাকা বইটা খোলেন। সত্যি শুধু ঘটনাক্রমেই নয়, প্রত্যেকের নামেও কি অদ্ভুত সমাপতন। প্রকৃতি যেন ঠিক করেই রেখেছিল এভাবেই প্রতিশোধ নেবে সে। এভাবেই প্লাস্টিক খেকো মাশরুমের আবিষ্কারক হিসেবে বিজ্ঞানের ইতিহাসে গবেষক লিলি মৈত্রর নাম খোদাই করবে সে। বইয়ের পৃষ্ঠায় চোখ বোলাতে বোলাতে আর এক জায়গায় এসে চোখটা স্থির হয়ে যায় তার। হিব্রু বাইবেলের সবচেয়ে বিতর্কিত চরিত্র লিলিথ আদমকে ছেড়ে সাকিউবাস হয়েছিল বটে, কিন্তু তারপর চলে গিয়েছিল স্যামুয়েলের কাছে। আর এখানে লিলি পায়নি তার সাম্যকে। হয়তো বেঁচে থাকলে সে সাম্যর সঙ্গে নতুন জীবন শুরু করত, কিন্তু সেই সুযোগই আসেনি তার স্বল্পায়ু জীবনে। বিদ্যুৎ চমকের মতো হঠাৎ একটা ছোট ঘটনা মনে পড়ে যায় ধীমানের। মনের মধ্যে অস্বস্তিটা মুহূর্তে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে তার চোখের সামনে। মিলি যেদিন চেম্বারে অদম্যকে জিজ্ঞেস করেছিল তার দেহে কোনো আঁচড় বা দাগ আছে কিনা, অদম্য একরকম দুর্ব্যবহার করে উঠে এসেছিল চেম্বার থেকে, কিন্তু গাড়িতে উঠে ঘাড়ের কাছে দেখিয়েছিলেন একজোড়া দাঁত ফোটানোর স্পষ্ট দাগ। তখন অতটা তলিয়ে ভাবেননি তিনি, কিন্তু আজ মনে পড়তেই গা শিরশির করে উঠল ধীমানের। 7 বছর আগে আত্মহত্যা করা লিলিকে তো ফিরিয়ে আনার নাটক সাজিয়েছিলেন তিনি, মিলি, সঞ্চয়ন আর ডক্টর সাম্য চট্টরাজ মিলে। রাতের সেই শরীরী সঙ্গমও অদম্যর হ্যালিউসিনেশন। কিন্তু ওই দাগ, হ্যালিউসিনেশনের চোটে যদি ধরেও নেন অদম্য তা নিজে করেছেন, নিজে ওই জায়গায় দাঁত বসানো কিছুতেই সম্ভব নয়। তবে মেরুদণ্ড দিয়ে একটা বরফ স্রোত নেমে গেল ধীমানের। এলএসডি যতই সাংঘাতিক হোক, অদম্য যে নিপুণভাবে বর্ণনা দিতেন, হ্যালিউসিনেশনে কি সত্যি অতটা বিশদ অভিজ্ঞতা হয়, নাকি নিজের প্রতারক প্রেমিককে শাস্তি দিতে সত্যি লিলি হাজির হয়েছিল সাকিউবাস হয়ে? সবার সঙ্গে অলক্ষ্যে হাত মিলিয়ে সেও কি ঘুঁটি সাজিয়েছিল অদম্যর স্বীকারোক্তি আদায়ের জন্য? উত্তর পেলেন না ধীমান। কিন্তু শীতের সকালে এক ঝলক বরফ ঠান্ডা হাওয়ার দমক এসে কাঁপিয়ে দিয়ে গেল তার অন্তরাত্মাকে। সানডে সাসপেন্সে আজ শুনলেন দেবারতী মুখোপাধ্যায়ের লেখা গল্প লিলি। অদম্য পালের চরিত্রে মীর, আভা গোধূলি, বল্টু মোহর, অদম্যর বন্ধুর চরিত্রে অত্রি এবং দীপাঞ্জন ভট্টাচার্য, ধীমান দেবজ্যোতি ঘোষ, মিলি দেবস্মিতা, রিসেপশনিস্ট লাজবন্তী, ডক্টর সাম্য চট্টরাজ সোমক, অদম্য শ্বশুরমশাইয়ের চরিত্রে বাসুদেব কর্মকার। গল্প পাঠে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ, শব্দগ্রহণ গোধূলি, ধ্বনি পরিকল্পনা শুভদীপ, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হলো দেবারতী মুখোপাধ্যায়ের লেখা গল্প লিলি।
সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।